মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পি.বি. সেলিমের পূর্ব নির্ধারিত আনঅফিসিয়ালি ঘোষণা এবং সেই সঙ্গে 10ই সেপ্টেম্বর অনারেবল জাস্টিস অমৃতা সিনহার ঠেলায় শেষ পর্যন্ত আজ 12ই সেপ্টেম্বর 2024 মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট পাবলিশড হতে চলেছে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম এই পরীক্ষার জন্য এবং সেই সঙ্গে পরীক্ষার 12 দিনের মাথায় এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের কোনো চাকরির রেজাল্ট পাবলিশড হতে চলেছে, যেখানে 14 বছর পর রেজাল্ট পাবলিশড হচ্ছে, আবার একইভাবে 12 দিন পরেই রেজাল্ট পাবলিশড হচ্ছে। 2011-য় যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে 13 বছর বা 14 বছরই ধরা চলে, আর 2024-এ যারা পরীক্ষা দিলেন তাদের ক্ষেত্রে মাত্র 12 দিনের ব্যবধানে রেজাল্ট বার হতে চলেছে। আর এই রেজাল্ট পাবলিশড হওয়া মানেই কিন্তু সকলের একটাই প্রশ্ন যে ইন্টারভিউ কবে হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে যেভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলুন কিংবা সিঙ্গেল বেঞ্চ বলুন, যেভাবে একের পর এক ভৎসনা, যেভাবে একের পর এক কড়া নির্দেশ এবং সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও বিশেষভাবে নিজের দিক থেকেও তৎপরতা এই নিয়োগের ব্যাপারে, তাই আমরা ধরে নিতে পারি রেজাল্টের পরেই তৎক্ষণাৎই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর এই ইন্টারভিউ দিতে গেলে কিন্তু আপনাদেরকে বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেননা এখানে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে। একটা কথা আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো, এটা আপনারা একেবারেই খারাপভাবে নেবেন না, যে এখানে ইন্টারভিউ যেমন খুব দ্রুততার সঙ্গে হবে, ইন্টারভিউ প্রশ্নও কিন্তু খুব সহজ সরলভাবে ধরা হবে। তাই আপনারা যারা ইন্টারভিউয়ে চান্স পাবেন, ডাক পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে ধরে নেবেন। দীর্ঘ 14 বছর আপনাদের সময় নষ্ট হয়ে গেছে, এখন সেটাকে বাদ দিন, কোনো কারণেই আপনি সেই 14টা বছর ফিরে পাবেন না, কিন্তু আগামী 14 দিনের মধ্যেই যে আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে সেটা কিন্তু আপনার একেবারে সকলে দেখতে পাচ্ছে। দীর্ঘ 14 বছর যেমন আপনার নষ্ট গেছে সেটা নিয়ে এখন কোনো ভাবার দরকার নেই। আপনি আর মাত্র কটা বছর চাকরি করবেন, হয়তো আপনার 45 বছর বয়স, হয়তো আপনার 50 বছরও বয়স হতে পারে, কিন্তু এই 10টা বছর যে আপনি চাকরি করবেন, মাত্র 10টা বছর চাকরি করবেন, আর এই 10টা বছরের জন্যই কিন্তু আপনি একজন সার্ভিস হোল্ডার, আপনি একজন রিটায়ার্ড সার্ভিস ক্যান্ডিডেট বা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, এই তকমা কিন্তু আপনার জুটবে, যেটা কিন্তু আপনার জীবনকে একেবারে ধন্য করে তুলবে। তাই অবশ্যই দীর্ঘ 14 বছর আপনাদের সময় নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে আগামী 14টা দিন আপনারা কিভাবে নিজের পারফরমেন্স দেখাবেন সেদিকে চিন্তাভাবনা করুন। আর সেদিকে চিন্তাভাবনা করা মানেই কিন্তু একটাই পথ, সেটা হলো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া। ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিয়ে গেলে তবেই কিন্তু আপনি ইন্টারভিউ হলে অনেকটা স্যাটিসফাইড বোধ করবেন, অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। নচেত আপনি যদি ভালো করে প্রিপারেশান বা কোনো প্রিপারেশানই না নিয়ে যান, তাহলে কিন্তু আপনার চোখ মুখই বলে দেবে আপনি প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট নন, আপনি প্রিপারেশান ভালো করে নিয়ে যাননি। স্বাভাবিকভাবে ওনারা যে প্রশ্নই করুন সেটাই আপনার কিন্তু কঠিন মনে হবে। এমনকি যদি আপনার নামও জিজ্ঞেস করতে বলা হয় বা আপনার নাম জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রেও আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন না। কিন্তু একটু যদি প্রিপারেশান নিয়ে যান তাহলে কিন্তু আপনার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনি কি করবেন, প্রশ্নের উত্তর জানা থাকলে কিভাবে উত্তর দেবেন, সমস্ত ব্যাপারটাই কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করে সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হয়। যে ফার্স্ট একে র্যাঙ্ক করবে তাকেও কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেতে হয়। এমন নয় যে তার মধ্যে এক্সট্রা কিছু সৃজনশীলতা রয়েছে বা ক্রিয়েটিভিটি রয়েছে, নিশ্চয়ই আছে, কিন্তু তাকেও কিন্তু ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেতে হয়। তাই অবশ্যই ইন্টারভিউ দিতে গেলে মেন কিছু টপিকের ওপর, এক কথায় বলা চলে ইন্টারভিউয়ের প্রিপারেশান হবে আপনার যে সিলেবাসের ওপর পরীক্ষা হয়েছে সেটার উপর। কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো এটা গ্রুপ ডি পোস্ট, তাই এখানে যে প্রশ্নগুলো করা হবে সেটা কিন্তু মেনলি আপনার জ্ঞানের উপর নয়, আপনার উপস্থিত বুদ্ধির ওপর, আপনার দায়িত্ববোধের ওপর, আপনার কর্তব্যপরায়ণতার ওপর, আপনি আপনার নিজের ডিউটির ব্যাপারে কতটা কঠোর, কতটা নিয়মানুবর্তী, কতটা ডিসিপ্লিন আপনি মেনটেন করেন, সেগুলো কিন্তু এখানে দেখা হবে। অবশ্যই কিন্তু এখানে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নিয়োগ হচ্ছে, তাই এক্ষেত্রে আপনাদেরকে মাদ্রাসার ওপর বেশ কিছু টপিক ধরে জেনে যেতে হবে।
ইন্টারভিউ দিতে গেলে মাদ্রাসার ওপর যে সকল প্রশ্ন আসতে পারে তার কিছু টপিক আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো যদি পারেন আপনারা সেলফ স্টাডির মাধ্যমে নিজেরা তৈরি করুন। আর যদি আমাদের সাহায্য লাগে তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা যথাযথভাবে বিভিন্ন এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে সেই সাহায্য করার জন্য বিভিন্ন সেলফ স্টাডিমূলক বিভিন্ন তথ্য আপনাদের সামনে প্রডিউস করার চেষ্টা করব, যেভাবে আমরা পরীক্ষার জন্য বিভিন্ন তথ্য আপনাদের দিয়ে এসেছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা কিন্তু আপনাদের যতটা থাকবে ততটাই ভালো। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে সেটা একটু জেনে রাখা দরকার। মাদ্রাসার উৎপত্তি কিভাবে হয়েছে এটা যেন আপনার জানা থাকে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা যেন আপনার একেবারে ঠোঁটের ডগায় লেগে থাকে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বর্তমানে মাদ্রাসা কোন পরিস্থিতিতে রয়েছে সেটাও কিন্তু আপনার একেবারে জানার মধ্যে যেন থাকে। মাদ্রাসা থেকে এই মেন এই টপিকগুলো ধরে ধরে যদি আপনি একটু ওয়াকিবহল থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে একটু উত্তর দেওয়ার ব্যাপারে কি প্রশ্ন করবে সেটা তো আগে থেকে বলা যায় না, তবে কোন কোন টপিক ধরে বা কোন কোন দিক থেকে প্রশ্ন আসতে পারে তার একটা কিন্তু ধারণা করা যায়। আর সেই সকল ধারণাগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলেই কিন্তু আপনি নিজে একটা প্রিপেয়ার্ড হয়ে উঠেছেন সেটা কিন্তু আপনি নিজেই বুঝে উঠতে পারবেন। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি মাদ্রাসা রয়েছে এটা কিন্তু খুব একটা ভাইটাল। পশ্চিমবঙ্গে বর্তমানে কোন জেলায় মাদ্রাসার সংখ্যা বেশি, পারলে কতগুলো রয়েছে সেই জেলায় কতগুলো মাদ্রাসা রয়েছে সেগুলো একটু জানতে পারলে আরও ভালো হয়। আপনার কিছু স্বাভাবিক এবং উপস্থিত বুদ্ধি সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, যার মধ্যে থাকবে আপনি আপনার প্রতিষ্ঠানটিকে অর্থাৎ যে বিদ্যালয়ে আপনি চাকরি করছেন সেই বিদ্যালয় বা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে কি করবেন। কেননা বিদ্যালয় এগিয়ে নিয়ে যেতে গেলে কেবল হেডমাস্টার মশাই নয়, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী তো বটেই, সেই সঙ্গে আপনি একজন গ্রুপ ডি কর্মী হিসেবেও আপনার দায়িত্ব কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন না, বরং আপনার কিন্তু এখানে একটা গুরুদায়িত্ব রয়েছে। তো সেই জায়গাটা আপনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আপনি আপনার দপ্তর থেকে, আপনি আপনার দক্ষতা থেকে, আপনি আপনার নিজের প্রতিভা থেকে, আপনি আপনার নিজের সৃজনশীলতা থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি আপনাকে দিয়ে তার কোনো ব্যক্তিগত কাজ করতে পাঠান তাহলে আপনার সেক্ষেত্রে করণীয় কি হবে? প্রশ্নটা কিন্তু খুবই কঠিন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে? প্রশ্ন আসে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক কেমন হবে, কিন্তু এখানে আপনি একজন গ্রুপ ডি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে? কেননা ছাত্রছাত্রীরা যে শিক্ষক মহাশয়দের সঙ্গেই সর্বদা বাক্য আদান প্রদান বা তাদের শিক্ষা লাভ ঘটে বা শিক্ষা আদান প্রদান ঘটে সেটাই শুধু নয়, বিদ্যালয়ের একজন নন টিচিং স্টাফ হিসেবেও কিন্তু আপনার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি। সেটা আপনি কিভাবে মেনটেন করবেন সেটা কিন্তু আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে, সে ব্যাপারে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য আপনাকে এক্ষেত্রে জেনে রাখতে হবে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি এবং গ্রুপ ডি, তাই এখানে কিন্তু জেনারেল নলেজের ওপর পরীক্ষা না হলেও জেনারেল নলেজ কিন্তু আপনাকে পিছু ছাড়বে না। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য আপনার জানতে হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পরিচিতি এবং বিবরণ, পশ্চিমবঙ্গের নামকরণ কিভাবে হলো, কে নামকরণ করলেন, কত সালে সেটা সরকারি স্বীকৃতি পেল, এগুলো অবশ্যই জেনে রাখতে পারলে খুব ভালো হয়। ভারতের ম্যাপে এই পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান কীরূপ রয়েছে সেটা একটু জানতে পারলে খুব ভালো হয়। চতুর্সীমানা আপনাকে অবশ্যই জানতে হবে, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট কতগুলি জেলা এবং রাজ্য পুনর্গঠনের সময় কিভাবে জেলাগুলো আসছে সেগুলো একটু হালকা করে জেনে রাখতে পারলে ভালো হয়। সর্বশেষ নবগঠিত জেলা কোনটা সংযোজিত হয়েছে সেটা অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। সেই সঙ্গে জনগণনার কিছু তথ্য আপনাকে জানতে হবে, যেমন নারী ও পুরুষের হার কত রয়েছে, শিক্ষার হার কত রয়েছে, জনঘনত্ব কত রয়েছে সেগুলো জানতে হবে, কত বর্গমিটারে কতজন মানুষ বসবাস করছেন,
পশ্চিমবঙ্গের প্রধান কৃষিকাজ বা ফসলগুলি কী কী চাষ হয় এগুলো একটু জানতে হবে। সরকারি লোগো, পশ্চিমবঙ্গ সরকারের লোগোটা কী এবং সেই লোগোটার অর্থ কী, তার তাৎপর্য কী বহন করছে সেটা জানতে হবে। বিভিন্ন জেলার ঐতিহাসিক নিদর্শন আপনাকে কিন্তু এক্ষেত্রে একটু জেনে যেতে হবে। আপনার জেলা, আপনি যে জেলার বাসিন্দা, যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য, A to Z তথ্য আপনাকে বিশেষ করে জেনে যেতে হবে। সেই সঙ্গে আপনার জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলার সম্পর্কেও আপনাকে তথ্য জেনে যেতে হবে। আপনি কোন জেলা থেকে আসছেন তারপরেই কিন্তু আপনার জেলার সম্পর্কে তথ্য জানতে হবে। আপনার জেলার মোট আয়তন কত, চতুর্সীমা অর্থাৎ পার্শ্ববর্তী কোন জেলাগুলি রয়েছে, বিখ্যাত মনীষী, আপনার জেলায় কোনো বিখ্যাত মনীষী রয়েছেন কি না, তিনি জীবিত আছেন না মৃত, খেলোয়াড়, ঐতিহাসিক ঘটনা, আপনার জেলার কোনো ঐতিহাসিক ঘটনা রয়েছে কি না, জেলা শাসকের নাম অবশ্যই কিন্তু জানতে হবে, বিখ্যাত নদী যদি থাকে সেটা জানতে হবে, মোট ব্লক সংখ্যা কত, সেই সঙ্গে আপনার জেলায় মোট কতগুলো থানা রয়েছে সেটাও অবশ্যই জানতে হবে। একইভাবে ভারতবর্ষের ক্ষেত্রেও ঠিক একই, পশ্চিমবঙ্গের ন্যায় ভারতবর্ষের সম্পর্কেও আপনাকে এই সকল তথ্যগুলো জানতে হবে। পশ্চিমবঙ্গে যেমন বলা হয় মোট কতগুলি জেলা রয়েছে, ঠিক একইভাবে ভারতবর্ষের ক্ষেত্রেও জানতে হবে মোট কতগুলি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এইগুলো আপনাকে জানতে হবে। ঠিক একইভাবে ভারতের যাবতীয় তথ্য যতটা পারেন, তবে এক্ষেত্রে বলবো ভারতবর্ষ থেকে কম প্রশ্নই ধরা হবে, বেশি প্রশ্ন যদি ধরা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই ধরা হবে। পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্য কী রয়েছে, সঙ্গীত কী, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, রাজ্য পশু, এইগুলো আপনাকে জেনে যেতে হবে। ইন্ডিয়ান পলিটিক্সের ওপর কিছু তথ্য জেনে যেতে হবে, যার মধ্যে ভারতবর্ষের বর্তমান মন্ত্রিসভা, ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা অর্থাৎ 1952 যে সাধারণ নির্বাচন হচ্ছে তারপরে যে প্রথম মন্ত্রিসভা গঠিত হচ্ছে সেই মন্ত্রিসভার কোন দপ্তরে কে রয়েছেন বা ছিলেন সেগুলো জানতে হবে। পশ্চিমবঙ্গেরও বর্তমান মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, সেই সঙ্গে বিভিন্ন নামে পরিচিত শহর এবং সাম্প্রতিক কিছু ঘটনাবলী আপনাকে কিন্তু অবশ্যই জেনে যেতে হবে। খেলাধুলা সম্পর্কে আপনাকে অবশ্যই তথ্য জানতে হবে এবং সেই সঙ্গে প্যারিস অলিম্পিক 2024-এর তথ্য জানতে হবে। শুধু 2024-এর অলিম্পিকটা জানলেই হবে না, পাশাপাশি 2028-এ কোথায় অলিম্পিক হবে সেটা জানতে হবে, পাশাপাশি 2020-এর অলিম্পিক কোথায় হয়েছে এবং সেই অলিম্পিকে ভারতের পারফরমেন্স কেমন, ভারত কতগুলো প্রাইজ পেয়েছে, কোন কোন ইভেন্টে পেয়েছে, কোন কোন বিভাগে পেয়েছে, এইগুলো একটু জানতে হবে। সব থেকে বেশি জানতে হবে 2024-এরটা, আর একটু কম মোটামুটি জানতে হবে 2020-টা, এর মধ্যেই আসবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এবারে আমরা পরবর্তী নেক্সট এপিসোডে যদি আপনারা এ ব্যাপারে আরও কিছু তথ্য চান বা এ ব্যাপারে ক্লাস চান তাহলে সেটা কমেন্ট করে জানান। আমরা পরবর্তী নেক্সট এপিসোড থেকে ইন্টারভিউয়ের ওপর টপিক নিয়ে বিভিন্ন এপিসোড নিয়ে আসব। আপনাদের মধ্যে বিগত এপিসোডে একজন কমেন্ট করছেন, কৃষাণু দাস, কোর্ট কেস হয়ে গেছে, তাহলে কি 73,000 পরীক্ষার্থীর রেজাল্ট বেরোবে নাকি 73,000 বাতিল বলে গণ্য হবে? অ্যাকচুয়াল 73,000 পরীক্ষা দেননি, পরীক্ষা দিয়েছেন 48,000 ক্যান্ডিডেট। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এই 48,000 ক্যান্ডিডেটের রেজাল্ট বেরোবে, কেননা এখানে কোর্ট কেস হয়ে গেছে, কিন্তু কেসে এটা বলা হয়নি যে রেজাল্টের ওপর স্থগিতাদেশ দেওয়া হলো, স্টে অর্ডার দেওয়া হলো, এটা কিন্তু বলা হয়নি। বরং বলা হয়েছে রেজাল্ট আর মাত্র 2 দিনের মধ্যে আপনাদের পাবলিশ করতে হবে। অমৃতা সিনহা কিন্তু 10ই সেপ্টেম্বর সরাসরি দুপুর 3টে বা বিকেল 3টের সময় কিন্তু নির্দেশ দিয়েছেন যে আপনাদেরকে মাত্র আর 2 দিন টাইম রয়েছে, এই 2 দিনের মধ্যে আপনাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে। বরং পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই রেজাল্টকে যেন না প্রকাশ করা হয়, এই পরীক্ষাকে যেন বাতিল করা হয়, কেননা এই পরীক্ষাটা বেআইনি। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে অমৃতা সিনহা ম্যাম কিন্তু সে কথায় গুরুত্ব না দিয়ে বরং আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ আজ 12ই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ করার কথা বলা হয়েছে। সেটা 24,000-এর, সেটা 48,000-এর বা 73,000 ক্যান্ডিডেটের। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তো? রেজাল্ট বেরোবে, অবশ্যই বেরোবে। স্যার আমার 2011-র অ্যাডমিট কার্ডের ফটো সাইড আছে, বাকিটা নেই। আচ্ছা বেশ,
তাহলে কি কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না। আপনার যেহেতু ফটো সাইটটা রয়েছে তাহলে কোনো অসুবিধা হবে না আপনার। আমি আপনার চ্যানেল প্রতিদিন দেখি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখতে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমার আত্মবিশ্বাস বেড়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই চাই আমরা, আপনাদের আত্মবিশ্বাস বাড়লে সেটাই কিন্তু আমাদের কাছে পাওনা বা অগ্রিম পাওনা। আপনি আমার প্রণাম নেবেন। প্রদীপ রুইদাস। আচ্ছা প্রদীপবাবু, আপনি আমার থেকে বয়সে ছোট কি বড় সেটা তো জানি না, তবে আমি আপনার প্রণাম যদি বড় হই তাহলে নিশ্চয়ই নেব। সেক্ষেত্রে আশীর্বাদ করব আপনি আপনার জীবনে সাফল্যের দিকে এগিয়ে যান, সাফল্য লাভ করুন। আর যদি বয়সে ছোট হই তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার যেন অবশ্যই সাকসেস আসে। আপনি যে কাজে রয়েছেন, সেটা চাকরি কিংবা অন্য কোনো কাজেও যদি বর্তমানে যুক্ত থাকেন, সেই কাজ যেন আপনি সফল হতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও তো ওয়েবসাইটে কোনো আপডেট নেই। হ্যাঁ নেই, এখনও কোনো ওয়েবসাইটে এই রেজাল্টের ব্যাপারে কোনো রকম আপডেট দেওয়া হয়নি। অন্যেরা কোথা থেকে জানতে পারলেন? আচ্ছা দেখুন, ব্যাপারটা সেরকম নয়। ইতিমধ্যে কিন্তু অ্যান্সার লিস্ট কমিশন থেকে পাবলিশড না করলেও ক্যান্ডিডেটরা তো নিজেরা অ্যান্সার তৈরি করে নিতে পারেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের কাছ থেকেই। কেননা এখানে ইংলিশ আর অঙ্ক কোনটা সঠিক হবে সেটা তো প্রত্যেকেই বুঝতে পারছে। আর যদি কেউ ভুল করে থাকে তাহলে তো সে নিজেই স্বীকার করছে বা নিজেই তো নিজের ভুলটা বুঝতে পারছে। অনেকেই তো ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করে জানিয়েওছেন যে কেউ কেউ অর্ধেক ঠিক করেছেন, কেউ কেউ সঠিক করেছেন পুরোটাই, কেউ কেউ পনেরোই ঠিক করে এসেছেন, কেউ কেউ বলছেন আমার কিছুটা অংশ ভুল হয়েছে। এই যে কমেন্টগুলো করছেন, তো ওনারা তো অভিজ্ঞ, ওনারা তো বিভিন্ন অভিজ্ঞ স্যারের কাছ থেকে জানছেন। এর ভাবেই কিন্তু ওনারা বুঝতে পারছেন যে উনি কত নাম্বার পেয়েছেন, বা যদি একজন ক্যান্ডিডেট প্রত্যেকটাই সঠিক করে আসতে পারে তাহলে কি সে নিজে 15 আশা করতে পারে না? সেইভাবেই কিন্তু প্রত্যেকে বুঝতে পারছে যে সে কত পেতে চলেছে। তো এটা কিন্তু কোনো সমস্যা নয়। আমার সার্টিফিকেটের নামের সাথে আধার ও ভোটার কার্ডের মিল নেই। আচ্ছা বেশ, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মিল আছে। এখন আমি কি করব? এখন আপনার কিছু করার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, সেখানে যখন আপনার ফটো আইডেন্টিটি প্রুফ চাইবে তখন আপনি এই আধার কার্ড বা ভোটার কার্ডটা শো করবেন না, কেমন? তবে সঙ্গে নিয়ে যাবেন। যেহেতু আপনার ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সেই সঙ্গে সার্টিফিকেটের সঙ্গে মিল আছে, তাই অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সটাই সেখানে শো করবেন, আধার কার্ড আর ভোটার কার্ডটা শো করবেন না। আর যদি তবুও আপনাকে চায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা দেখাবেন, তবে আপনি বলবেন যে আমি ড্রাইভিং লাইসেন্সটাই শো করতে চাই, কেননা এটার সঙ্গে আমার এটা ঠিক আছে। আধার কার্ড ভোটার কার্ডে সংশোধন করতে গেলেও আমি তৎক্ষণাৎ করে উঠতে পারিনি, আমি পরবর্তীকালে এটা সংশোধন করে নেব অবশ্যই। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এইভাবে আপনি পারলে সেখানে কিন্তু বিষয়টাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং সমস্ত ব্যাপারটাই কিন্তু অনেকটা মানবিকতার দিক থেকেই দেখা হবে। সেইভাবেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে সম্পূর্ণ নিয়োগটা করবে। কেননা এখানে কিন্তু দীর্ঘ 14 বছর ধরে মানুষ বা ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়ে আসছেন, তাই কোনো রকমভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু কোনো ক্যান্ডিডেটকে সহজে ছাঁটাই করতে চাইবে না। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তো এই হলো আজকের মেন আলোচনা। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য, বা আপনারা এ ব্যাপারে আর কি জানতে চাইছেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। সেই সঙ্গে ইন্টারভিউর জন্য যদি প্রিপারেশন চান, আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সেই সকল এপিসোড এনে দেব যেগুলো আপনাদের ইন্টারভিউ দিতে যাওয়ার ক্ষেত্রে বারংবার বিভিন্ন রকমভাবে কিন্তু হেল্প করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।